সো আমরা 20 নাম্বারে কি করলাম, যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে তার সমীকরণটা ধরে নিচ্ছি। আর ওখানে বলা আছে বৃত্তটি 3টি বিন্দু দিয়ে যায়। তো ফার্স্টের বিন্দুটা, বৃত্তটি এই বিন্দুগামী হলে আমরা কি পাই, এই বিন্দুটা এই 1 নম্বর সমীকরণের এক্স ওয়াই এর মধ্যে বসাই দিব। বসাই দিলে এইখানে একটা সমীকরণ উৎপন্ন হবে। সমীকরণ নাম্বার দিলাম 2। আবার যদি এই বৃত্তটি যদি পরের বিন্দুগামী হয়, পরের বিন্দুটা কি আছে, -3, -4 হ্যাঁ, এই বিন্দুগামী যদি হয় তাহলে কি হয়, তাহলে আমরা এই বিন্দুটা আবার সেম ভাবে বসাই দিব। তাহলে -3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, হ্যাঁ, +2g -3, হ্যাঁ, +2f -4 c = 0। তাহলে এখান থেকে দেখো 9 + 16 -6g -8f c = 0। হ্যাঁ, তার মানে 25 - 6g -8f c = 0। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। আর একটা ইকুয়েশন আমরা পাবো, এবং আরেকটা কি পাচ্ছি আমরা, 2,1 এই বিন্দুটা দেওয়া আছে। হ্যাঁ, এবং বৃত্তটি এই বিন্দুগামী হলে আমরা কি পাচ্ছি, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2g ইন্টু 2 প্লাস 2f ইন্টু 1 প্লাস c = 0। ওকে, তাহলে এখানে 4 + 1 প্লাস 4g প্লাস 2f প্লাস c = 0। এখানে আমরা পাচ্ছি 5 + 4g প্লাস 2f প্লাস c = 0। বা এখানে যাই হোক, এটাই একটা সমীকরণ নাম্বার, মানে 4 নাম্বার ইকুয়েশন নাম্বার দিয়ে নিই। দেখো তোমার ভেরিয়েবল এখানে কয়টা, মানে চলক কয়টা, চলক যতগুলা সমীকরণ ততগুলা যদি থাকে শুধু তখনই চলকের মানসমূহ নির্ণয় করা সম্ভব, আদারওয়াইজ নির্ণয় করা সম্ভব নয়। চলক আমাদের এখানে 3টা, জি, এফ এবং সি। তো 3টা সমীকরণ লাগবে, এই জন্যই তারা আসলে 3টা বিন্দু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারা বুদ্ধিমানের মতো কাজ করছে। তো আমরা 1 আর 2 বিয়োগ করলে কি পাই সেটা একটু দেখি। 1 আর 2 নাম্বার বিয়োগ করব, তাহলে একটু সাইডে যে করি সুবিধা হবে। 1 বিয়োগ 2 করে, তোমরা নিচে নিচেই করবা অবশ্যই। তাহলে 1 থেকে 2 নাম্বার আমি বিয়োগ করছি। ইকুয়েশনটা যদি তুলে নি ভালো হয়, আর ডিরেক্ট করতে চাইলে সেটাও হয়, কোনো সমস্যা নাই। 25 - 6g -8f, হ্যাঁ, প্লাস c = 0। ওকে, একবারে করলে কোনো সমস্যা নাই, আমি একটু ডিটেলসে করতেছি। আচ্ছা, এখানে তাহলে সাব স্যার 2 - 3 না? 2 - 3 এক্স্যাক্টলি। তাহলে এখানে থাকছে হচ্ছে 36, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের -6g, এখানে হচ্ছে দুটো প্লাস হয়ে যায়। ওকে, প্লাস হয়ে গেলে 18f = 0। সো একটা, এটাকে সবাইকে 6 দিয়ে ভাগ করা যায়। 6 দিয়ে ভাগ করলে এরকম আসে। সো জি এর ভ্যালু বের করা যায়, তাই তো? 6 + 3f = g, therefore g = 6 + 3f, মানে জি এর একটা ইকুয়েশন। এটা 5 নাম্বার ইকুয়েশন। অনেকগুলো হয় কিন্তু ম্যাথ অত বেশি কঠিন না, সহজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা করব হচ্ছে এইখানে 3 - 4, 3 - 4 করে, 3 - 4 করতে পারো, বা 1 - 4 মানে 2 - 4 করতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো দুইটা বিয়োগ করলেই হবে।
হ্যাঁ বিয়োগ করে। তাহলে তাই যদি আমরা করি 25 minus 6g minus 8f plus c equal to 0, এখানে হচ্ছে 5 plus 4g plus 2f plus c equal to 0. Okay. Equal to 0. Okay. Okay. সো এখানে 20, এখানে হচ্ছে আমাদের -10g, এখানে আসছে -10f, তাই তো? -10f আর ওকে, এই সবাইকে 10 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে 2 - g - f = 0। এইবার তুমি যে ভ্যালুটা পেয়েছো g = 6 + 3f, এটা বসায় দাও। হ্যাঁ, তাহলে g = 6 + 3f আমরা বসাই দিচ্ছি, -f = 0 লিখে দাও। 5 নং হতে 5 নং হতে পাইছি এটা। তোমরা কি কেউ আমাকে কল দিয়েছিলে? হ্যালো? হ্যাঁ স্যার, আমি মনে হয় দিয়েছি। তুমি? ডাইরেক্ট কল? হ্যাঁ, ডাইরেক্ট কল? লাস্টে 90 হ্যাঁ, 440 না 90। আচ্ছা, -4 -4f। আচ্ছা, সো f এর ভ্যালু কত আসলো? -1, তাই তো? -4 = 4f, f = -1। f এর ভ্যালু -1, সো তুমি এখন যদি এই ভ্যালুটা বসায় দাও 5 নং এ, 5 নং এ f = -1 বসায়, তো f এর ভ্যালুটা যদি বসায় দাও তাহলে ওখানে g ছিল 6 + 3f, 3 into f এর ভ্যালু হচ্ছে -1, 6 ছিল না? হ্যাঁ, 6 + 3f, তাহলে 6 - 3 = 3। g এর ভ্যালু পেয়ে গেছি, f এর ভ্যালু পেয়ে গেছি, বাকি আছে কোনটা? বাকি আছে আরেকটা, c এর ভ্যালু বাকি আছে। সি। তাহলে একদম 1 নম্বরে সব ভ্যালু বসায় দাও। 1 নম্বরে না, যে কোনো একটাতে, যে 2, 3 বা 4, যে কোনো একটা, যেটা তোমার সুবিধা মনে হয় সেটাতে ভ্যালুটা বসায় দাও। হ্যাঁ, তো আমাদের সুবিধা হচ্ছে 4 নম্বরে, 4 নম্বর ছোট, 5 + 4g + 2f + c। ওকে, তাহলে 4 নং এ gf এর মান বসিয়ে, তো ওখানে ছিল 5 + 2g 4g, 5 + 4g + 2f + c = 0। হ্যাঁ, এখন তুমি যদি ভ্যালু বসায় দাও তাহলে আসে কি 4 × 3 + 2 × -1 + c = 0। therefore এখানে আসে হচ্ছে 5 + 3 × 4 = 12 -2 + c = 0। আচ্ছা, এখানে আসে হচ্ছে 10 15 15 + c = 0, therefore c = -15। -15। তো এই তো, এখন 1 নং এ সব, 1 নং এ GFC এর মান বসায়। ম্যাথটা একটু দেখতে বড় মনে হয়, কিন্তু আসলে অত বেশি খারাপ না, ভালোই। x² + y² + 2gx, gx, g এর ভ্যালু 3, x + 2f, f এর ভ্যালু হচ্ছে -1, y + c এর ভ্যালু হচ্ছে -15, 0। ওকে, এই হচ্ছে অ্যান্সার। +6x - 2y
মাইনাস 15 ইকুয়াল টু 0। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা 20 নাম্বার। যার প্রবলেম ছিল, কার প্রবলেম ছিল দেখো 20 নাম্বার ঠিক আছে কিনা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর একটা কি আছে, আর একটা কোশ্চেন এর সাথে লেজ আকারে আছে, সেটা হচ্ছে কোন একটা বিন্দু বৃত্তের ভেতরে না বাইরে অবস্থিত, মূল বিন্দু। আর কি কোশ্চেন করছে, কেন্দ্রের স্থানাঙ্ক। তো কেন্দ্রের স্থানাঙ্কটা লেখো, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? জি আর এফ এর ভ্যালু তো তুমি পাইছোই, অতএব কেন্দ্র মাইনাস করে দিব। কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। সো মাইনাস করে দাও, জি এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস, মানে শুধু 3 ছিল, -3 হবে এখানে। এফ এর ভ্যালু শুধু -1 ছিল, শুধু 1 এখানে বসবে। 1 হবে। ওকে, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? তাহলে জি স্যার। কেন্দ্র, এইটা হচ্ছে কেন্দ্রের অ্যান্সার। এখন মূল বিন্দু কি বৃত্তের ভেতরে না বাইরে অবস্থিত? তাহলে তোমাকে সেইটা, এই যে মূল বিন্দুটা একদম, এটা লাস্ট সমীকরণ, এটা 6 নম্বর সমীকরণ দিয়ে দিই, মানে ওই ইকুয়েশনটা 6 নম্বর সমীকরণে মূল বিন্দুটা বসাই দিই। মূল বিন্দুটি বিন্দুটি আহ 6 নং এর বাম পক্ষে বসাই, বাম পক্ষে, মানে বাম পক্ষেই বসাতে হবে। ঠিক আছে, বাম পক্ষে বসালে দেখবা তার মান 0 হয় নাকি কি হয়। তাহলে মূল বিন্দুটা যদি বাম পক্ষে বসাই, তাহলে বাম পক্ষটা আমরা একটু লিখেই নিই। এটা হয় 0 প্লাস 0 প্লাস এটাও 0 মাইনাস 0 -15। হ্যাঁ, সবই 0, শুধু -15। -15 ইজ লেস দেন হচ্ছে 0। তো 0 সমান হয় যখন বিন্দুগুলা বৃত্তের পরিধির উপরস্থ হয়। বিন্দু হ্যাঁ, আর বিন্দু বৃত্ত না? না না, বিন্দু বৃত্ত না। কোন একটা বিন্দু যখন বৃত্তের উপরস্থ হবে, তখন সেটা ওই সেই বিন্দুটা যদি বৃত্তের মধ্যে বসাও, তাহলে ইকুয়াল টু 0, এটা প্রুফ হবে আর কি, মানে বৃত্তের সমীকরণটা সঠিক প্রমাণিত হবে কোন বিন্দু যদি বৃত্তের উপরস্থ হয় তার জন্য। যেমন মনে করো 2,1 এখানে বসাও বাম পক্ষে, দেখবা 0 আসছে। ওকে, মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসে। কিন্তু কোন একটা বিন্দুর জন্য যদি দেখো 0 থেকে মান ছোট আসছে, তার মানে বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত। হ্যাঁ, বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত। আর যদি গ্রেটার দেন আসে, বাইরে অবস্থিত। ঠিক আছে কথা? জি স্যার। ভিতরে অবস্থিত, স্থিত। যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ফুললি এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এই ইয়ার ম্যাথ সবগুলাই হচ্ছে এরকমই। হ্যাঁ, এই গ্রুপের আর কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, থাকলে তোমরা একটু বলো। আর যদি না থাকে তাহলে আমরা পরের গ্রুপে চলে যাই। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই, ঠিক আছে, কোশ্চেন নাই। এখন আমরা পরেরটা শুরু করি। পরেরটা কি? পরেরটা হচ্ছে পরের গ্রুপটা হচ্ছে দুইটি নির্দিষ্ট স্যার বিন্দু 23 নম্বরটা একটু দেখেন। 23 নাম্বারটা হচ্ছে কে এর ভ্যালু বের করতে হবে, বুঝছো? 23 নাম্বারের বেসিক আমি বুঝাই দিছিলাম, যদিও ভিডিও আপলোড করা হয়নি, ভিডিওতে বুঝাই দিছিলাম। এটা বলছে হচ্ছে, এটা বলছে কি, যে কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষকে প্রথম চতুর্ভাগে যথাক্রমে ই ও এফ বিন্দুতে স্পর্শ করে। তো খেয়াল করো, স্পর্শ করা মানে কি? কোন একটা বৃত্ত এই অক্ষকে
কোন একটা বৃত্ত এই অক্ষকে স্পর্শ করলো। এই স্পর্শ করা মানেটা কি? স্পর্শ করা মানে হচ্ছে এই বৃত্তের যে কেন্দ্র, কেন্দ্র এখানে দেওয়া আছে হচ্ছে কি 4, কে। স্পর্শ করা মানে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্রের কোটি যেটা, কেন্দ্রের কোটি কোনটা? কেন্দ্রের কোটি হচ্ছে কে, মানে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব। আর ভুজ কতটুকু এই বৃত্তের? ভুজ হচ্ছে এতটুকু, 4। 4। তার মানে এতটুকু কেউ ভুজ বলতে পারি আমরা নাকি? ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্স সেটাই ভুজ, এক্স অক্ষ থেকে যে জি ডিস্টেন্স স্যার। সেটাই হচ্ছে কোটি। এটা তো আমরা জানি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে তাই যদি আমরা জানি, খেয়াল করো, এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান হওয়ার কথা না? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, কি হ্যাঁ সমান স্যার। হওয়ার কথা না? দুইটাই ব্যাসার্ধ হয়ে জি গেছে না স্যার। এখানে? তাহলে কে ইকুয়াল টু 4, হুম। ঠিক আছে? তো তুমি লিখবা যে যেহেতু যেহেতু 4, কে কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি, বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষ, এক্স ও ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে নট ছেদ, হ্যাঁ, উভয় অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের, কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি, ঠিক আছে? তার মানে হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ কি এখানে আমরা তাহলে কি পাচ্ছি? অতএব কে ইকুয়াল টু আমরা 4 পাচ্ছি, ব্যাস। ওকে, তো এতটুকু কে ইকুয়াল টু 4 পাইলাম। কে ইকুয়াল টু যদি 4 পাই, তাহলে এইটা হচ্ছে 4,4। অতএব বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র আসলে কি? বৃত্তের কেন্দ্র আসলে 4,4 বিন্দু। ওকে, কে এর ভ্যালুটা বসাই দিলাম কেন্দ্রের মধ্যে। আচ্ছা, তাই যদি হয় তাহলে ই আর এফ বিন্দুর স্থানাঙ্ক, ই হচ্ছে এক্স অক্ষকে ছেদ করে ই বিন্দুতে, আর এফ বিন্দুতে হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করে, তাই তো? হ্যাঁ, মানে স্পর্শ করে। আর এটা হচ্ছে সি বিন্দু। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখন খেয়াল করো, এখন আমরা বলবো ই বিন্দুর স্থানাঙ্ক। ই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি? এই যে ই বিন্দুর ভুজ কত হবে? ই বিন্দুর ভুজ হবে 4, আর এই বিন্দুতে ওয়াই এর মান হবে 0। হ্যাঁ, সুতরাং ই বিন্দুর, ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক এটা হবে হচ্ছে 4,0। ও এফ বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক এটা কি হবে? 0,4। এটা হবে 0,4। হ্যাঁ, 0, হচ্ছিল 0, তার মানে এই কে এর মান 0,4। ওকে, তাহলে আমরা বিন্দুগুলো সব পেয়ে গেছি। ওকে, এটা 4,4 বিন্দু, এটা হচ্ছে 40 বিন্দু, 40 বিন্দু, এটা হচ্ছে 0,4 বিন্দু। তাহলে বিন্দু সমূহ যেহেতু পেয়ে গেছি, এখন যা ইচ্ছা তাই বলুক, কোনো সমস্যা নাই, সবই আমরা আশা করি বের করতে পারবো। তো এখানে কি বলছে? এখানে বলছে যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই তিনটা বিন্দু দিয়ে যায়, সি, এফ আর ই বিন্দু দিয়ে যায়। তাহলে নতুন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে এর আগের যে 20 নম্বর ম্যাথটা করলাম এর প্রথম অংশের মতো বাকিটুকু, 20 নম্বর ম্যাথের প্রথম অংশের মতো বাকিটুকু। ক্লিয়ার না জিনিসটা? আচ্ছা স্যার, পারবো তাহলে। জি স্যার। আচ্ছা, তাহলে আশা করি এ পর্যন্ত আর কারোর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে
ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 24 পরের গ্রুপে। 24। আচ্ছা বলো তো বিন্দু বৃত্ত কাকে বলে? বিন্দু বৃত্তের কথা বিভা বলতেছিলে, বলো তো বিন্দু বৃত্ত কি বলতে পারো? কারোর মানে আইডিয়া আছে বিন্দু বৃত্ত কি মনে হয়? মানে জাস্ট একটু চিন্তা করো যে বিন্দু বৃত্ত কি জিনিস হতে পারে। এই একটা বৃত্ত, এটাকে আমি একসময় আবার বিন্দু বৃত্ত বলবো। মানে কি? মানে তখন আর বৃত্ত থাকবে না, তখন একটা বিন্দু হয়ে যাবে। ঠিক আছে বিভা, তুমি বিন্দু বৃত্তের কথা বলতেছিলে, জি স্যার। তাহলে কি বিন্দু বৃত্তের শর্ত কি? যে বৃত্তের ব্যাসার্ধ স্যার শূন্য তাই যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য, মানে যে বৃত্তের ব্যাসার্ধ শূন্যই আসলে শূন্য। মানে বৃত্তের সমীকরণে এক পাশে 0 আর অন্য পাশে x স্কয়ার y স্কয়ার যদি থাকে, এটা হচ্ছে বিন্দু বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো কথা? আচ্ছা হ্যাঁ স্যার। মানে ব্যাসার্ধই নাই, তাহলে বৃত্ত তো দেখা যাবে না, বিন্দু হয়ে যাবে। এই জন্য নাম দিছে বিন্দু বৃত্ত। তো যাই হোক 24 24 24 হচ্ছে এত রেখার উপরস্থ, না এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, হ্যাঁ এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে। ও এই অঙ্কটা যা ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, মানে কোন একটা বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। হ্যাঁ তাহলে সেটা তো আমরা জানি না কোন বৃত্ত সেটা, তো আমরা ওই বৃত্তটার কেন্দ্র ধরে নিব। হ্যাঁ আগে বৃত্তটার সমীকরণ ধরে নিব, তারপরে আমরা কাজ করব। ওকে, আর বাকিগুলো বলা আছে যে বৃত্তটি এই এই বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা মনে করি বৃত্তটির সমীকরণ, মনে করি কোনটা ধরবো বৃত্তের সমীকরণ? মনে করি বৃত্তের সমীকরণ ধরো যে কোনো একটা ধরলেই চলে, এই স্কেটটাই ধরি। হ্যাঁ y মাইনাস কে হোল স্কয়ার, যেহেতু কেন্দ্র সংক্রান্ত কথা হচ্ছে, তাহলে এইটা ধরলেই একটু ভালো লাগবে। ঠিক আছে, ছোট মনে হবে, এছাড়া আর কিছু না। তাহলে অতএব বৃত্তের কেন্দ্র কত? এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। ওকে, তো তাই যদি হয় আহ এই কেন্দ্রটা কোন রেখার উপরস্থ? ওই একটা রেখা দেওয়া আছে। তাহলে এখন একটু জয়েন করো, যদি কেটে যায় 5 মিনিট লাগবে। হ্যাঁ এইচ কে বিন্দুটি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 সরল রেখার উপরস্থ, সরল রেখার উপর অবস্থিত হলে, উপর অবস্থিত অবস্থিত হলে আমরা কি পাই? অবস্থিত হলে আমরা বসাই দিব। ঠিক আছে, তাহলে 2h এর মধ্যে x এর মধ্যে h বসাবো, আর y এর মান হচ্ছে কে এখানে, তাহলে y এর মধ্যে কে বসাবো। তাহলে এই হচ্ছে আমাদের আসে এখান থেকে। ঠিক আছে, সো এখান থেকে আমরা